নিউজনার প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে খবরে। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি দীর্ঘ রাজনৈতিক উত্থান পতনের পর দেশের নেতৃত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন দলের নেতা তারেক রহমান। এই পরিবর্তন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, ভারত সহ আঞ্চলিক কূটনীতিতেও নতুন সমীকরণের সূচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফল ঘোষণার পরই অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা আঞ্চলিক কূটনীতিতে দেখা হচ্ছে ইতিবাচক বার্তা হিসেবে। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণকারী তারেক রহমান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। দীর্ঘ 17 বছর বিদেশে থাকার পর 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার কয়েকদিনের মধ্যে মায়ের মৃত্যু রাজনৈতিকভাবে আরো দৃঢ় অবস্থানে নিয়ে আসে তাকে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং সরাসরি অংশ নেন জাতীয় নির্বাচনে। ঢাকা ও বাগুড়া আসনে জয়লাভ করে নিজের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রমাণ দিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারে নিজেকে শান্ত, নীতিনিষ্ঠ ও জনমুখী নেতা হিসেবে উপস্থাপন করেন তারেক রহমান। তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি জনসংযোগ দুই পথে সক্রিয় ছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্যক্তিগত ট্র্যাজেডির পর জনগণের সহানুভূতি এবং পরিবর্তনের প্রত্যাশা কাজ করেছে তার পক্ষে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল তার নতুন সরকারের জন্য হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ। গত প্রায় 1.5 বছরে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল ইউনূসের এই পদক্ষেপ। তবে যে সরকারি ক্ষমতায় আসুক তারা কাজ করতে প্রস্তুত বলে স্পষ্ট করেছে দিল্লি। এমনকি ঢাকায় এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের প্রায় 94% স্থল সীমান্ত ভারতের সঙ্গে যুক্ত। নিরাপত্তা, বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক নির্ভরতা গভীর। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগে বাংলাদেশের ভূমিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালের মার্চে চীন সফরে গিয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেন মোহাম্মদ ইউনূস। একই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক এবং সামরিক পর্যায়ে যোগাযোগ আঞ্চলিক রাজনীতিতে যোগ করে নতুন মাত্রা। এই প্রেক্ষাপটে কূটনৈতিক ভারসাম্য রক্ষার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে নতুন সরকারের কাছে। বাংলাদেশের নতুন নেতৃত্বের সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আর তা হলো দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং আঞ্চলিক সম্পর্কের ভারসাম্য রক্ষা। ভারত, চীন ও পাকিস্তানের মতো শক্তিধর প্রতিবেশীর মাঝে অবস্থান করে কৌশলগত দূরদর্শিতাই হবে সরকারের সাফল্যের মূল চাবিকাঠি। নির্বাচনের রায়ে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ। তারেক রহমান সেই প্রত্যাশাকে কতটা বাস্তব রূপ দিতে পারবে সেটাই এখন দেখার বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে 20 ফেব্রুয়ারি আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন। সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসনিক গুরুত্বের পাশাপাশি আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে অমিত শাহর এই সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক দিক থেকেও। 30 সদস্যের ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ TTADCর আসন্ন নির্বাচনকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট। উপরন্তু এডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচন একসাথে করা যায় কিনা তা জানতে ইতিমধ্যে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই আবহে 20 ফেব্রুয়ারি আগরতলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সরকারি ভাষা বিভাগের উদ্যোগে আয়োজিত অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে তার অংশগ্রহণ প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিক দিক থেকেও এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকরা। হাপানি আন্তর্জাতিক ইনডোর প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর, রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাংক এবং টাউন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন কমিটির প্রতিনিধিরা। ইতিমধ্যে অমিত শাহের উপস্থিতি নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে রাজনৈতিক মহলের দৃষ্টি মূলত
টিটিএডিসি নির্বাচনের দিকে। উপজাতি অধ্যুষিত এই পরিষদ ত্রিপুরার রাজনীতিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত নির্বাচনে আঞ্চলিক শক্তির উত্থান উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল রাজ্যের ক্ষমতার সমীকরণে। সেই প্রেক্ষাপটে শাসক দল ভারতীয় জনতা পার্টির কাছে এবারের নির্বাচন মর্যাদা লড়াই। ত্রিপুরা সফরকালে অমিত শাহ রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক কৌশল, জোট সমীকরণ এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করতেন পারে বলে নিউজ নাওকে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি সূত্র। বিশেষত বিজেপি ও তার সহযোগী ত্রিপুরামথা পার্টির মধ্যে সাম্প্রতিক মত পার্থক্যের প্রেক্ষাপটে সম্ভাব্য সমন্বয় ও কৌশল নির্ধারণে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। মথা সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশাসনিক কর্মসূচির আড়ালে এই সফর মূলত নির্বাচনী বার্তা ও সংগঠন মজবুত করার কৌশলের অংশ বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। উপজাতি অধ্যুষিত অঞ্চলে প্রভাব বিস্তার এবং জোট রাজনীতির ভারসাম্য রক্ষাই হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের অন্তর্নিহিত লক্ষ্য বলেও অভিমত একাংশ মহলের। ফলে রাজভাষা সম্মেলনের মঞ্চকে ঘিরে যে প্রশাসনিক তাৎপর্য রয়েছে তার পাশাপাশি আসন্ন টিটিএডিসি নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত এক বছরে 1300 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হয়েছে রাজ্যে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন উদয়পুরে মোট 84 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাসই নয়, উপরন্তু প্রকল্পের সঠিক বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মর্মে প্রতি 15 দিন পর পর ডিএম এবং এসপিদের সঙ্গে বৈঠক করা হয় বলেও এদিন জানিয়েছেন তিনি। আপনার 8 বছর হলো আমাদের সরকার হয়েছে। 1 বছরের আমি একটা ডাটা আপনাদের সামনে বলছি। 1 বছরে এই রাজ্যের বিভিন্ন মহকুমায় আমি প্রায় 1300 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর আমি উদ্বোধন করেছি শুধু 1 বছরের মধ্যে। বাকি তো বললামই না। 7,000 কোটি টাকা আমাদের এবার বাজেটে, এখানে আমাদের ফিনান্স মিনিস্টার আছেন, শুধু ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা 7,000 কোটি টাকা রেখেছি। আমি কিছুদিন আগেও মিটিং করেছি, কারণ মার্চ মাস এই যে মনিটরিং সিস্টেম এত স্ট্রং আমাদের এখন, যে টাকা তো রেখেছে সেগুলো যাতে না ফেরত যায়। কত কাজ হয়েছে, কেন হলো না, তার অ্যাকাউন্টেবিলিটি ডিএম সাহেবদের নিতে হবে। গতকালও সমস্ত ডিএম এবং এসপি সাহেবরা উপস্থিত ছিলেন। প্রতি 14 দিন পর পর আমি সমস্ত ডিএম, এসপি, সমস্ত জেলার আজকে প্রযুক্তিকে সামনে নিয়ে ওনাদের সাথে কথা বলি। পত্রপত্রিকার মধ্যে অনেক নিউজ উঠে, আপনারা সবাই জানেন। প্রতিটা কাটিং ওনাদের কাছে পাঠানো হয়, আগের থেকে পাঠানো হয় এবং জিজ্ঞেস করা হয় যে এই যে নিউজটা বেরোলো, এবং ওই ডিস্ট্রিক্টের সমস্ত অফিসাররাও থাকেন, আমার এখানে স্টেটের যারা আছেন অফিসাররা বসেন, সেখান থেকে আমরা জিজ্ঞেস করি এই যে নিউজটা বেরোলো এটা কি। তো অনেক জায়গায় দেখা যায় মিথ্যা, তাহলে রিজয়েন্ডার দিয়েছেন কিনা। রিজয়েন্ডার দিলে নিয়ম হচ্ছে সেই পত্রিকার যে জায়গায় নিউজটা হয়েছে সেখানে ছাপতে হবে। ছেপেছে কিনা তার জন্য ওনাদেরকে বললাম যে কোনো পত্রিকায় যদি না ছাপিয়ে থাকে তাহলে দিন, আমরা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা আদার্স যে সংগঠন আছে সেখানে পাঠাবো আমরা। এই যে একটা মানে মনিটরিং সিস্টেম, এতে করে ভাইব্রেন্ট সরকার, ভাইব্রেশন থাকবে। আদারওয়াইজ তো ডিএম সাহেব মনে করবে আমার তো খবরই রাখে না, এসপি সাহেব মনে করবে আমার খবরই রাখে না। তো মুফতে কিন্তু আমরা কিন্তু এই সংবাদ মাধ্যমে এই ইনফরমেশনগুলো আমরা পাই। স্বাস্থ্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে মোট 220টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। একই সাথে 60 আসন নিয়ে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুশান্ত চৌধুরী।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথাগুলো জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রাণী সম্পদ বিকাশ দফতরে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে 110 জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হবে। এছাড়া স্বাস্থ্য দফতরে নিয়োগ করা হবে 110 জন মাল্টিপারপাস ওয়ার্কার্স। সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 110 জন ভেটেরিনারি অফিসার এআরডিডি দপ্তরের অধীন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন এখানে নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সাংবাদিক বন্ধুরা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন, স্বাস্থ্য দপ্তরের অধীন, প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ 100 নাম্বার পোস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট মাল্টিপারপাস ওয়ার্কার, আমরা যাদেরকে এমপিডব্লিউ বলি, 50 মেল এন্ড 50 ফিমেল আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর তার অধীন 100 জন এমপিডব্লিউ মাল্টিপারপাস যে ওয়ার্কার তারা নিয়োগ করা হবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া হবে মেরিট বেসিস পরীক্ষার মাধ্যমে এবং 85 এবং 15 রাজ্য সরকারের যে ঘোষিত পলিসি রয়েছে নিয়োগ প্রক্রিয়া, সেই পলিসি অনুযায়ী বোর্ড সিদ্ধান্ত নেবে, বোর্ড গঠন করা হবে এবং এই 100 জন এমপিডব্লিউ পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ উপায়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 60টি করে আসন নিয়ে রাজ্যে চালু হতে চলেছে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। উদয়পুরে হবে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং আগরতলার রেন্টার্স কলোনিতে শুরু হবে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফাইনালি সেটা হচ্ছে ট্যাপানিয়াতে, উদয়পুরে, গুমনিতে একটা হোমিও সেখানে হসপিটাল রয়েছে। গতকাল ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যে আমাদের হোমিও হসপিটাল মেডিকেল কলেজ সেখানে তৈরি করা হবে। 60 ইনটেক সেখানে ক্যাপাসিটি থাকবে এবং রেন্টার্স কলোনিতে যে হোমিও হসপিটালটা রয়েছে তাতেই আমাদের মেডিকেল কলেজ, হোমিও মেডিকেল কলেজ গড়ে উঠবে। আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হবে উদয়পুর 60 ক্যাপাসিটি নিয়ে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে আমাদের রেন্টার্স কলোনিতে যেখানে হোমিওপ্যাথিক হসপিটালটা রয়েছে সেখানে। গতকালকের ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে থাকা বিভিন্ন হোস্টেলগুলির ছাত্রছাত্রীদের দৈনিক খরচ 20 টাকা বৃদ্ধি করে করা হয়েছে 100 টাকা। পাশাপাশি আইটি দপ্তরে 330 জন আধিকারিক নিয়োগ করার জন্য শূন্য পদ তৈরি করা হয়েছে, যেখানে মঞ্জুরি দিয়েছে রাজ্য অর্থ দপ্তর। শীঘ্রই এই শূন্য পদগুলি পূরণ করার প্রক্রিয়া শুরু করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথাও এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার আগরতলার ইন্দ্রনগরের আইটি ভবনে ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতা 2025-26-এর বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও নগদ পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে রাজ্যের প্রতিযোগীদের সাফল্যকে তুলে ধরা হয় বিশেষভাবে। ত্রিপুরার মোট 28 জন প্রতিযোগী 16টি ভিন্ন ট্রেডে অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। কঠোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও তারা উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়ে 2টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 1টি ব্রোঞ্জ পদক অর্জন করতে সক্ষম হয় রাজ্যের প্রতিযোগীরা। এই সাফল্যকে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী শান্তনা চাকমা। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের জন্য রাজ্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানিয়েছেন শিল্পমন্ত্রী। সর্বপ্রথম সমগ্র ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। তো আজকে আমরা এই প্রোগ্রামটা রেখেছি, আপনারা শুনেছেন হয়তো আমাদের যে স্টেট অ্যান্ড আমাদের রিজনাল লেভেল স্কিল ইন্ডিয়া কম্পিটিশনে আমাদের ত্রিপুরার যে 6টি বাচ্চা উইন হয়েছেন, তো তাদেরকে সম্বর্ধনা দেওয়া, পাশাপাশি আমরা 2টি কোর্স আজকে আমরা উদ্বোধন করছি যাতে করে
আমাদের আমাদের যাতে করে আমাদের ছেলেমেয়েরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এবং তাদের যে ইন্টারভিউ ক্ষেত্রে যাতে তারা পার্টিসিপেট করতে পারে সেই প্রস্তুতির একটা কোর্স, পাশাপাশি যাতে করে নার্সিংয়ের সাথে যুক্ত এমন একটা কোর্স করানো হবে যাতে তাদেরকে যতটুকু আমার ইনফরমেশন নলেজে আছে সেটা হচ্ছে যেমন যারা কোর্স কমপ্লিট করবে, যেটা নার্সিংয়ের রিলেটেড যেটা বলছিলাম, সেটা ট্রেনিং করানোর পরে ট্রেনিং অবস্থাতে 8,000 টাকা স্টাইপেন্ড হিসেবে পাবে এবং তাদের সেটা ট্রেনিংয়ের পরে তাদেরকে কমসে কম 10,000 টাকা করে ওনারা যখন জয়েন করবে তখন 10,000 করে কমসে কম পাবে। তো সেক্ষেত্রে সর্বোপরি আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর। পেনশন রিভিশনকে অষ্টম বেতন কমিশনের আওতায় সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা, এলআইসি ও বিএসএনএল এর পেনশনার্সদের বকেয়া সংশোধন কার্যকর করা, সরকারি শূন্যপদ দ্রুত পূরণ এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণের দাবিতে গণঅবস্থান করে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। আকাশবাণী ভবনের উল্টো দিকে অনুষ্ঠিত হয় গণঅবস্থান কর্মসূচি। পেনশনভোগীদের ন্যায্য অধিকার ও আর্থিক সুরক্ষার দাবিতে সরব হলো ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে শহরের আকাশবাণী ভবনের উল্টো দিকে অনুষ্ঠিত হলো গণঅবস্থান কর্মসূচি। এই দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। প্রস্তাবিত অষ্টম বেতন কমিশনের আলোচনায় পেনশন রিভিশন প্রসঙ্গে সুস্পষ্ট কোনো উল্লেখ নেই। কর্মরত কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে অবসরপ্রাপ্তদের পেনশন সংশোধন না হলে তা হবে চরম বৈষম্যমূলক। তাদের দাবি, কমিশনের সুপারিশে স্পষ্ট ও বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে পেনশন রিভিশনকে। গণ অবস্থানে এলআইসি এবং বিএসএনএল এর পেনশনারদের পেনশন রিভিশনের বিষয়টি উত্থাপিত হয় জোরালোভাবে। বেতন কমিশন গঠিত হলো, এর আগে যে সপ্তম বেতন কমিশন পর্যন্ত ছিল, প্রত্যেকটা বেতন কমিশনে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল। কিন্তু এইবারেই প্রথম অষ্টম বেতন কমিশনে যারা এক্সিস্টিং পেনশনার তাদের পেনশন রিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য রাখা হয়নি। আমরা বলছি অষ্টম বেতন কমিশনের যে বিচার্য বিষয় বা টার্মস অফ রেফারেন্স সেটা মডিফাই করে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারটা সুস্পষ্টভাবে সেটাকে ঢোকাতে হবে। অন্য যে দাবি আমাদের আছে সেটা হচ্ছে এলআইসি, বিএসএনএল এবং অন্যান্য যারা অধিকৃত সংস্থা আছে তাদের অনেক বছর ধরে পেনশনের কোনো রিভিশন হচ্ছে না। আমরা বলছি তাদেরও পেনশন ন্যায্যভাবে রিভিশন করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো বিমাতৃসুলভ আচরণ করা যাবে না। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদ পড়ে রয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমকে প্রভাবিত করছে। দ্রুত এই শূন্যপদ পূরণের দাবি জানানো হয়। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় স্তরে কর্মরত বিপুল সংখ্যক চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণের বিষয়টিও রয়েছে আন্দোলনের অন্যতম প্রধান দাবিতে। পড়ে আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের, সেগুলোকে পূরণ করতে হবে। বেকার সমস্যার যে সমাধান সেটা যদি করা হয় তাহলে শূন্যপদগুলো পূরণ হবে। আমরা সেটাও দাবি জানাচ্ছি। শুধু আমাদের দাবির মধ্যে আমরা কেন্দ্রীভূত থাকছি না, পাশাপাশি রাজ্যে এবং কেন্দ্রে যেই সমস্ত পোস্ট আমরা কন্ট্রাকচুয়াল যেগুলো আছে সেগুলোকেও রেগুলারাইজ করার কথা বলছি। আমরা দ্রব্যমূল্য স্ফীতি সেটাকেও আমরা নিয়ন্ত্রণ করার কথা বলছি। আমরা মূলত এই দাবিগুলো নিয়ে এবং কালকে যে স্ট্রাইক সারা দেশে হলো, শ্রমকোড বাতিল করা, শ্রমিকদের স্বার্থবিরোধী, শ্রমিকদের স্বার্থ পরিপন্থী যে কোড সরকার গ্রহণ করেছে সেটা বাতিলেরও আমরা দাবি জানাচ্ছি। কারণ আমরা মনে করছি এর ফলে শ্রমিকদের শোষণ বাড়বে, তাদের কাজের যে সময় ঘন্টা সেটা অনেক বেড়ে যাবে। আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি এবং এটা বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এগুলো হচ্ছে মূলত আমাদের। সামগ্রিকভাবে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের এদিনের কর্মসূচি পেনশন নীতির পুনর্বিবেচনা এবং প্রশাসনিক সংস্কারের প্রশ্নকে সামনে নিয়ে এসেছে নতুন করে। এই দিনের কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিলের দাবিও জানিয়েছে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ক্ষুদ্র প্রান্তিক চাষিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। সীমিত জমি, স্বল্প পুঁজি এবং অবকাঠামোগত ঘাটতির মধ্যেও তাঁদের নিরলস পরিশ্রমে কৃষিও টিকে আছে উদ্যান পালন খাত।
কিন্তু বাস্তবতা হলো পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক সহায়তা ও প্রযুক্তিগত পরিকাঠামোর অভাবে পূর্ণতা পায় না বহু সম্ভাবনাময় উদ্যোগ। সোনামুড়া মহকুমার এক নার্সারি উদ্যোক্তার অভিজ্ঞতা সেই বৃহত্তর চিত্রকেই স্পষ্টভাবে সামনে আনে, যেখানে ব্যক্তিগত উদ্যোগ ও সংগ্রামের পাশাপাশি প্রশ্নের মুখে সরকারি সহায়তা। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের গুরুত্ব নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই। তবু মাঠ পর্যায়ের বাস্তবতা প্রায়ই দেখিয়ে দিচ্ছে নীতিগত ঘোষণার সঙ্গে বাস্তব সহায়তার ফারাক রয়ে গেছে এখনো। সোনামুড়া মহকুমার মোহনভোগ আরডি ব্লকের গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের কাঠালিয়ামুড়ার বাসিন্দা সিদ্দিক মিয়ার ৩৫ বছরের নার্সারির উদ্যোগ সামনে নিয়ে এসেছে সেই বৃহত্তর কাঠামোগত সমস্যাকে। প্রায় ৩.৫ দশক আগে সামান্য কয়েকটি চারা ও বীজ রোপণ করে যে নার্সারির সূচনা, তা আজ পরিণত হয়েছে ১,০০০-এরও বেশি দেশি বিদেশি ফল ও ফুলের প্রজাতির সমৃদ্ধ ভাণ্ডারে। প্রাথমিক পর্যায়ে হর্টিকালচার বিভাগ ও কৃষি দপ্তরের কিছু সহায়তা পেলেও পরবর্তীতে সম্প্রসারণের ক্ষেত্রে ধারাবাহিক প্রাতিষ্ঠানিক সমর্থন পাননি বলে অভিযোগ সিদ্দিক মিয়ার। ২০১৮ সালের পর বিভিন্ন দপ্তরের আধিকারিকরা নার্সারি পরিদর্শন করলেও বাস্তব ভিত্তিক আর্থিক বা অবকাঠামোগত সহায়তা মেলেনি, এমনই দাবি তার। দাদা, কি নাম আপনার? আমার নাম সিদ্দিক মিয়া। এই যে আপনি বিভিন্ন ধরনের ফুলের থেকে নার্সারি একটা করছেন, এটার মধ্যে কি কি গাছ আছে? এটার ভিতরে ফল ফুল সব কিছু মিলেইয়া প্রায় ১,০০০ ভ্যারাইটির মতন আছে। তবে আমি দীর্ঘদিন করি, তবে আমি আমার সরকার আহ্বানের ক্ষমতা। এর মধ্যে কি মূল্যবান কি কি গাছ আছে? মূল্যমান আম আছে, কাঁঠাল আছে, লেচু আছে, তারপর মোসাব্বির আছে, কমলা আছে, মালটা আছে, বরই আছে, আপেল আছে। এর ভিতরে মূল্যমান সবই গাছ। এর মধ্যে বাইরের কোনো বীজ আসেনি বা গাছ আসেনি? বাইরের বীজ আছে, যেমন চ্যাংমাই, কিউজাই, বাড়িফোর, বাড়ি ওয়ান, এগুলো বাইরের ভ্যারাইটি। যেমন আরও আছে, যেমন সূর্যডিম আম, সেতুলে জাপান। আমি চিফ মিনিস্টারও দিয়েছিলাম, বিপ্লব দেবেরে গিফট করছিলাম। আচ্ছা আচ্ছা। তো স্যারে তো আমার আশ্বাস দিয়েছিল, আমি কিছু পাইছি না। কত বছর ধরে আপনি নার্সারিটা চলছে? আমি প্রায় ক্ষুদ্র উদ্যোগকে টেকসই রূপ দিতে প্রশাসনিক নজরদারি কি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকছে? প্রশ্ন উঠছে তা নিয়ে। পাহাড়ের উপরে অবস্থিত এই নার্সারির সবচেয়ে বড় সমস্যা জল সংকট। পাহাড়ের নিচ থেকে জল সংগ্রহ করে সেচ দিতে হয় প্রতিদিন। ড্রিপ ইরিগেশন, জলধার বা স্থায়ী পাম্পিং ব্যবস্থার অভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। এই পরিস্থিতি শুধু একজন উদ্যোক্তার ব্যক্তিগত সমস্যা নয়, বরং পাহাড়ি ও অনুন্নত অঞ্চলের বহু ক্ষুদ্র চাষীরই সাধারণ চিত্র। বিশ্লেষকদের মতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য অবকাঠামোগত সহায়তা, বিশেষ সেচ ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ জল নির্ভরতা নিশ্চিত না হলে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব নয়। সমস্যা আছে, যে সমস্যাটি সমাধান হইব সরকার দিলে? মেইন সমস্যা জল। আচ্ছা। তারপরে কিছু ওই মাটি টাটির ব্যাপার আছে, অনেক জায়গায় অনেক মাটি টাটি পড়ে রয়েছে, এটি সরাইতে ওই চারা টারা রাখানোর লাগিয়া কিছু যদি আমার হেল্প করতো। বাগানটা তো অনেক টিলার উপরে, মানে জল কই থেকে সংগ্রহ করেন? জলডালই আমার অনেকটা সমস্যা, জলটা তো আমি অনেক নিচের থেকে সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা। তবে আমার যদি কিছু একটা করতো, আমি তাতে সরকারের কাছে একটা সাহায্য চাইতেছি। সাহায্য চাই, যারা আছে বর্তমান তারা যদি আমার একটু কি দেখতো। নাম, কি নাম আপনার? কি নাম? আমার নাম সিদ্দিক মিয়া। এই জায়গাটার কি নাম? কাঠালিয়ামুড়া। হর্টিকালচার বা উদ্যান পালন খাত তুলনামূলকভাবে উচ্চ মূল্যের এবং আয় বর্ধক। ১,০০০-এরও বেশি প্রজাতির ফল ও ফুলের নার্সারি শুধু ব্যক্তিগত আয়ের উৎস নয়, এটি করতে পারে স্থানীয় বাজারে চাহিদা পূরণ, পরিবেশ সংরক্ষণ এবং তৈরি করতে পারে সম্ভাব্য কর্মসংস্থানের ক্ষেত্র। সঠিক সহায়তা পেলে একটি মডেল প্রকল্পে পরিণত হওয়ার সক্ষমতা রাখে এই উদ্যোগ। কিন্তু পর্যাপ্ত আর্থিক অনুদান, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং বাজার সংযোগ না থাকলে অপূর্ণ থেকে যায় সেই সম্ভাবনা। ক্ষুদ্র চাষিরা প্রায়ই ব্যাংক ঋণ পেতে জটিলতার মুখোমুখি হন। প্রকল্প ভিত্তিক ভর্তুকি তথ্য সঠিকভাবে পৌঁছায় না, কিংবা প্রশাসনিক প্রক্রিয়া আটকে থাকে দীর্ঘসূত্রতায়। বিশেষজ্ঞদের মতে স্থানীয় পঞ্চায়েত, কৃষি দপ্তর ও হর্টিকালচার বিভাগের সমন্বিত পরিকল্পনা প্রয়োজন, যেখানে সেচ, আর্থিক অনুদান, প্রযুক্তিগত সহায়তা ও বিপণন ব্যবস্থা বাস্তবায়িত হবে একত্রে। সীমিত সম্পদেও দীর্ঘমেয়াদী সাফল্য সম্ভব।
তা দেখিয়ে দিচ্ছে সিদ্দিক মিয়ার মতো উদ্যোক্তারা। এখন প্রয়োজন প্রশাসনিক সদিচ্ছা এবং কার্যকর সহায়তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।